বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টি জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আপনারা জেনারেল ইব্রাহিম মুক্তিযোদ্ধা, আপনি মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, নেতৃত্বের ভূমিকায় ছিলেন একজন ছাত্রনেতা হিসেবে। প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষাই ছিল ৩০ লক্ষ শহীদের রক্তদানের প্রধান উৎসাহ বা উদ্দীপনা যেটি বলি না কেন, বা স্বপ্ন। কেন ৪৭ বছরে বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে উঠল না, বা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে এখনো পর্যন্ত দলমত নির্বিশেষে, কোনো বিশেষ দল ব্যক্তি আমি ইঙ্গিত করে বলছি না, যে ঠিক গণতান্ত্রিক চেতনা বা মানসিকতাটা সেই অর্থে নেই। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু ব্যতিক্রমের প্রকাশটা আসলে নেই। আমরা যা দেখতে পাই তাতে এটি বোঝা যায় যে আমাদের নেতা সেই অর্থে গণতান্ত্রিক মন মানসিকতা লালন করেন না। গণতন্ত্র চর্চার প্রতি তাদের যথেষ্ট পরিমাণে অনীহা আছে, সেটি ব্যক্তি জীবনে হোক, দলে হোক, কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক। শেখ শহীদুল ইসলাম যদি প্রথমে বলেন। আপনাকে ধন্যবাদ। দেখুন, গণতন্ত্র একটা শব্দ বটে, কিন্তু গণতন্ত্র একটা কেবলমাত্র শব্দ নয়, এটা একটা মানুষের মন এবং মননের একটা চিন্তার স্থল। এবং গণতন্ত্র কেবলমাত্র একদিনের নির্বাচন গণতন্ত্র নয়। গণতন্ত্র কেবলমাত্র একটি ভোটের জন্য একদিন একটা ভোট দিলাম সেজন্য একটি গণতন্ত্র, সেটাও গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো এমন একটা ধ্যান ধারণা যেটা ধারণ করতে হয়, লালন করতে হয়, পালন করতে হয়। গণতন্ত্রের যে সংজ্ঞা বিভিন্ন সুধীজনেরা দিয়েছেন, বিশেষ করে বিখ্যাত আব্রাহাম লিঙ্কনের যে ডেফিনেশন, গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, এই ডেফিনেশন কেবলমাত্র একটি গভর্নমেন্ট ফরমেশনের জন্য হতে পারে, কিন্তু এটাও কিন্তু গণতন্ত্রের একটা পরিপূর্ণ সংজ্ঞা নয়। গণতন্ত্রের পরিপূর্ণ সংজ্ঞা হলো যে মানুষের অধিকার, জনগণের অধিকার, এবং সেই অধিকার কেবলমাত্র রাজনৈতিক অধিকার নয়, সঙ্গে সঙ্গে তার অর্থনৈতিক, সামাজিক এবং তার যে আর্থসামাজিক অবস্থার কল্যাণ, সবগুলো মিলেই গণতন্ত্র বলে আমি মনে করি। আজকে আমাদের এই বাংলাদেশে 1971 সালে যে মুক্তি সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল একটি কারণে, যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রায়কে সেদিন অস্বীকার করেছিল পাকিস্তানি সরকার। এবং পাকিস্তানি সরকার কেবলমাত্র অস্বীকার করে নাই, তারা বাংলাদেশের মানুষের উপরে দোষ চাপিয়ে সেই গণতান্ত্রিক রায়ে দেওয়ার অপরাধে তাদের উপরে একটি নগ্ন হত্যাযজ্ঞ চালিয়েছিল। এবং সেই হত্যাযজ্ঞের প্রতিরোধ করতে গিয়ে আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত করি। দেখুন, আমাদের দেশে 1971 সালের মুক্তিযুদ্ধে কেবলমাত্র গণতন্ত্রই কিন্তু একমাত্র ধ্যান ধারণা ছিল না, সেখানে আরো কিছু চেতনা, মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেগুলো ছিল, সাম্যের ছিল। কিন্তু গণতন্ত্রটা তো একটা প্রধান, গণতন্ত্রের নির্বাচন গণতন্ত্রটাই প্রধান ছিল। জি, কারণ গণতন্ত্রকে বাতিল করার জন্য, এবং গণতন্ত্র থাকলে আপনার মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য, এগুলো অনেকখানি সহজ হয়ে যায় বা প্রতিষ্ঠিত হয় অনেকখানি। জি, তো সেই জন্যই বলতেছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনা এর সঙ্গে গণতন্ত্রের সঙ্গে আরো অনেক বিষয়গুলো ছিল। কিন্তু গণতন্ত্র এমন একটা বাংলাদেশের যে চর্চা গণতন্ত্রে, সেই চর্চাটা আমি মনে করি যে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে প্রথম প্রচণ্ড আঘাত আসে, এবং এই দেশে আবার সামরিক আইন জারি করা হয়, এবং সেই সামরিক আইন জারির মধ্য দিয়ে জাতির কণ্ঠকে স্তব্ধ করা হয়। এবং দীর্ঘদিন যাবৎ আপনি জানেন যে 1982 সাল পর্যন্ত
রাত্রেবেলা কারফিউ থাকতো এই বাংলাদেশ, এ ধরনের একটা পরিস্থিতি সে সময় বিদ্যমান ছিল। তো জনগণকে যদি আপনার গণতন্ত্র সত্যিকারের ভাবে দিতে হয়, গণতান্ত্রিক অধিকার দিতে হয়, তাহলে সারওয়ার্দী সাহেবের একটি কোটেশন আমি এখানে উল্লেখ করতে চাই যে গণতন্ত্রই আমার জীবনের মূল মন্ত্র। সেরকমের আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা, তাদের কিন্তু এই গণতন্ত্রকে তাদের জীবনের মূল মন্ত্র করতে হবে। মূল মন্ত্র না করতে পারলে, কেবলমাত্র গণতন্ত্র মুখে বললে কিন্তু সেটা প্রকৃত গণতন্ত্র হবে না। এবং এই গণতন্ত্রের চর্চা আপনি যেমনটি বললেন আপনার ভূমিকায়, অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে নিজ গৃহ থেকে এবং তারপরে নিজ সমাজে এবং তারপরে নিজ দলে, সব জায়গায় কিন্তু গণতান্ত্রিক চর্চা যদি না থাকে তাহলে কিন্তু আপনি কেবলমাত্র রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ আপনার গণতান্ত্রিক চেতনা সেখানে মনে করব যে খণ্ডিত, সেখানে পরিপূর্ণ গণতান্ত্রিক চেতনা আপনার মধ্যে কাজ করছে না। আজকে এই বাংলাদেশে এইখানেই আমাদের সমস্যা হয়ে গেছে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে ঠিকই, কিন্তু গণতান্ত্রিক যে চর্চা তাদের রাজনৈতিক সংস্কৃতিতে তা অনেকটাই অনুপস্থিত, বহুল অংশ অনুপস্থিত, অনেকটা না শুধু বহুল অংশ অনুপস্থিত। কোনো দলেই আপনি দেখবেন না যে আমাদের দেশে ছোটোখাটো দুই একটা দল আমরা যারা অপারেট করি তাদের কথা আলাদা, কিন্তু বৃহৎ যে দলগুলো সেই দলগুলোতে আপনারা দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই এক ব্যক্তির উপর তারা নির্ভরশীল এবং সেই এক ব্যক্তি যে ডিসিশন দেয় সেই ডিসিশনই, সে যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তই সকলের উপরে বলবৎ হয়ে যায় এবং সেটা বাস্তবায়ন করাই ওই দলের অন্যান্যদের প্রকৃত কাজ বলে তারা মনে করেন। আপনি আমাদের এই দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা না থাকার কারণে স্বাভাবিকভাবে রাষ্ট্রে যখন তারা ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় এসেও কিন্তু গণতন্ত্রের সেই চর্চাটা তারা ঠিক মতন করতে পারেন না। তারা এই যে গণতন্ত্রের চর্চা করতে পারেন না, তার মূল কারণ হলো গণতন্ত্রের যে মূল মন্ত্র তার জীবনে হওয়া উচিত ছিল, গণতন্ত্রকে যে অন্তরে ধারণ করা উচিত ছিল, প্রকৃতপক্ষে অন্তরে ধারণ করেন না। এবং সেখানে এই দুইজনের তার মানে মানসিকতার সঙ্গে তার মুখের যে কথা, এটার মধ্যে একটা দ্বন্দ্ব উপস্থিত হয় এবং এই দ্বন্দ্বটা আমরা যতদিন নিরসন করতে না পারবো, আমরা যতদিন মুখে এবং অন্তরে উভয় ক্ষেত্রে গণতন্ত্র মানা না হব, ততদিন কিন্তু বাংলাদেশে এই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে না এবং আমরা গণতন্ত্রের যে কাঙ্ক্ষিত সাফল্য, যেটার আপনি যেমনটি বলেছেন যে গণতন্ত্র যখন হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধ, সাম্য, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার এগুলোও প্রতিষ্ঠিত হতে থাকে, সেটাও আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। শুনবো আরো কথা আপনার কাছ থেকে। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এই প্রশ্ন আপনার কাছে থাকলো, সেই সঙ্গে আমি একটু যুক্ত করে দিতে চাই। অনুষ্ঠানের স্টুডিওতে প্রবেশ করবার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে 30শে ডিসেম্বর নির্বাচন করলেন, আপনি নিজে প্রার্থী ছিলেন, তো আপনার রিয়ালাইজেশন কি, আপনার রিলেকশন এবং রেজুলেশন কি নতুন করে একটু শুনতে চাইছিলাম আমি আপনার কাছে। তো আমি দর্শকদেরও শোনাতে চাই। এবং গণতন্ত্রের প্রশ্নে যখন আমরা কথা বলি তখন আপনারা হয়তো অভিযোগের তীরটা, আপনি যে অবস্থানে, যে রাজনৈতিক অবস্থানে আছেন সেখান থেকে পুরোটাই প্রতিপক্ষের দিকে তীরটা ছোড়েন, অর্থাৎ যারা ক্ষমতায় আছেন তাদের দিকে। কিন্তু আপনার দল, আপনার 20 দলীয় জোট, আপনাদের আরেক জোট জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা আপনাদের প্রধান মিত্র বিএনপি, আপনাদের মধ্যেও কোনো রকমের গণতান্ত্রিকতা, গণতান্ত্রিক চিন্তা ভাবনা, আচার আচরণ সেগুলো খুব একটা পরিলক্ষিত হয়নি। মানে সেগুলো যদি ওই রকম অর্থে থাকতো বা জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতো, তাহলে পরিণতি বোধহয় এতটা খারাপ বা অস্বস্তিকর বা বিপর্যয়কর হতো কিনা সেটি নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। আপনাকে ধন্যবাদ জিল্লুর ভাই, দাওয়াত দিয়েছেন। আপনি নিশ্চয়ই বলবেন না দাওয়াত দিয়ে অপমান করছেন। না না না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে দাওয়াত দিয়েছেন। ডিসেম্বরের 4 তারিখ এসেছিলাম নির্বাচনের, অফিসিয়ালি নির্বাচনের মনোনয়ন ধানের শেষ পত্রটা পাওয়ার 7 দিন আগে। তো
সেদিন ছিল কল্যাণ পার্টির জন্মদিবস। তো আপনাকে অনেক ধন্যবাদ আবার ডেকেছেন, এবং আমি সম্মানিত দর্শক শ্রোতা, সবচেয়ে জনপ্রিয় টক শো অনুষ্ঠান তৃতীয় মাত্রা, তার সকল দর্শক শ্রোতার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্যটা শুরু করতে চাই। এবং আপনি আমাকে একটু, আমি চিন্তা করছিলাম ভীষণ বড় একটা ক্যানভাসে কি নিয়ে শুরু করব। ভাই তো একটা ইতিহাস এবং রাজনীতি উভয়কে মিশিয়ে একটা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের বিশ্লেষণ করলেন। আমি চিন্তা করছিলাম কি বলবো। মূল কথা বলে ফেলেছেন। মূল কথা উনি বলে ফেলেছেন। তো আপনি আমাকে একটা লাইন ধরিয়ে দিলেন যে 30 তারিখটা নিয়েই শুরু করি আর কি। তো সেই জন্য আপনার অনুমতি নিয়েই আমি যেহেতু প্রথমে ধন্যবাদ জানাই যারা আমাকে নমিনেশন দিয়েছিলেন বিএনপির হাইকমান্ড ঢাকা এবং ঢাকার বাইরে, এবং অতঃপর ধন্যবাদ জানাতে চাই যাদের সঙ্গে আমি 3 সপ্তাহ 3.5 সপ্তাহ নির্বাচন উপলক্ষে অত্যন্ত নিবিড়ভাবে কাটিয়েছি। চট্টগ্রাম 5 আসন, হাটাজারি উপজেলা, জালালাবাদ এবং দক্ষিণ পাহাড়তলী, 20 দলীয় জোট, বিএনপির তৃণমূল কর্মী যারা, নেতৃবৃন্দ যারা, আলেম ওলামা যারা, শিক্ষক ছাত্র, এবং 20 দলীয় জোটের আরও 2টি দল আছে সেখানে, এবং 20 দলীয় জোটের বাইরেও একটি বটগাছ মার্কা যেটি হাফিজি হুজুরের দল, ওনাদেরও একজন দাঁড়িয়েছিলেন। তো তাদের সঙ্গে নিবিড়ভাবে চলাফেরার একটা অভিজ্ঞতা হয়েছে। তো বিস্তারিত বলতে না পারলেও আমি বলতে চাই যে 2008-এর পরে যেহেতু আর নির্বাচনী কোনো হাওয়া আমাদের ওই অঞ্চলটায় ছিল না, 14তে কিছুই ছিল না, সেহেতু এটাকে একটা আক্ষরিক অর্থেই মানুষ ব্যস্ত ছিল, একটা আগ্রহ নিয়ে চেষ্টা করেছে সব কিছু করতে। কিন্তু মহান আল্লাহর হুকুম, আমাদের চেষ্টার ত্রুটি আছে কিনা জানি না, আমাদের পরিকল্পনার ত্রুটি আছে কিনা জানি না, শত্রুপক্ষের সাফল্য কতটুকু সেটাও বুঝতেছি না, প্রতিপক্ষের আর কি, তো শত্রু না, মাফ করে দেবেন। তো সব কিছু মিলিয়ে আমি সেই 10 তারিখ থেকে নিয়ে 30 তারিখ বিকাল 4:15 পর্যন্ত ছিলাম। বিকাল 2টা পর্যন্ত আমি আমার এলাকাতেই ছিলাম, কেন্দ্রে কেন্দ্রে ছিলাম। 4:15 ফেসবুকে আসি এবং আমার বক্তব্য দেই। পরে না আবার সেকেন্ড থটে আমি বলি যে এটা বলবো কি বলবো না, সেই জন্য গরম থাকতে থাকতে সব ইংরেজিতে বলে দিছি যাতে করে পৃথিবীও সাক্ষী থাকে। তো আপনাকে যেই নির্বাচনটা নিয়েই গণতন্ত্র যেহেতু বলছেন, আক্ষরিক অর্থে গণতন্ত্র বলতে আমাদের দেশে আমরা অ্যাকচুয়ালি এখন নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছি। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যেমন বাংলাদেশে অনেক প্রকার আন্দোলন, অনেক প্রকার বক্তব্য আসছে, কারণ পরিবারে গণতন্ত্র নাই। আমি একটা কথা সামাজিকভাবেও বলি, আপনার এখানে অনেক সময় বলেছি যে ডিওএইচএস মহাখালীতে আমরা অনেক কম দামে সরকারের প্লট পেয়েছিলাম, সেখানে ঘর করেছিলাম। আমি 92-93 সালে যখন ঘর করি তখন এই কাজটা পুরো দমে শতভাগ আমি এবং আমার স্ত্রী সুপারভাইজ করেছি। ব্যাংক থেকে লোন নিয়ে নিজেদের সঞ্চয়, বন্ধুবান্ধব থেকে টাকা ধার করে করেছিলাম। তখন আমার ছেলে পড়ে ক্লাস 7-8-এ, আর আমার মেয়ে পড়ে 3-4 এরকম কিছু। তাদের সঙ্গে পরামর্শ করার কোনো পরিস্থিতি ছিল না, তারাও বয়সে হয় নাই আমারও, আর আমি তাদেরকে যাই কি বলবো তারাই বা কী উত্তর দিবে। তো এখন 2019 সালের জানুয়ারি মাসে যখন আমাদের বাড়িটা ডেভেলপাররা নিতে চাচ্ছে, আমার চতুর্পাশেই নিয়ে নিছে, এখানে আমারটাই আটকে আছে যে আমি নির্বাচনের সময় ভাই অস্থিতিশীল হতে চাই না। তো এখন তো আমি আমার ছেলের সঙ্গে পরামর্শ করব, আমার মেয়ের সঙ্গে পরামর্শ করব। এর কারণ হচ্ছে দে হ্যাভ কাম অফ এইজ। এটাকে ইংরেজিতে প্রবাদ বাক্যটা মনে হয় শহীদ ভাই এরকমই, দে হ্যাভ কাম অফ এইজ। তারা আর এখন শিশু নেই, তারা কিশোরও নয়, তারা এখন বয়স্ক। তো পরিবারে যেমন আমরা এই সন্তানদেরকে গুরুত্ব দেই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও নাগরিকদের সঙ্গে, তরুণদের সঙ্গে পরামর্শের যে রাস্তা, তার একটাই মাত্র মাধ্যম আছে আমাদের দেশে এখন উন্মুক্ত অফিসিয়ালি, সেটা হচ্ছে নির্বাচন। আনঅফিসিয়ালি মিডিয়া ইজ প্লেইং এ গ্রেট রোল, যেমন তৃতীয় মাত্রা করে বা বিভিন্ন টেলিভিশন টক শো করে। অল্টারনেটিভ পার্লামেন্টের একটা ভূমিকা আপনারা রাখছেন। তো আমি কথাটা এই জন্য তুললাম, এবারও আমরা সেই গণতন্ত্রের যে সংজ্ঞা, সেটা থেকে আমরা যে শিক্ষাটা নিতে চাচ্ছিলাম সেটা বাস্তবায়ন হয় নাই। কারণ 30 তারিখে নির্বাচনটা উপলক্ষে ধানের শীষের প্রার্থী, মনে করুন চট্টগ্রাম 5-এর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পরাজিত হয়েছে, এটা একটা ব্যাখ্যা। যিনি বিজয়ী হয়েছেন তিনি কি সুখকর পদ্ধতিতে বিজয়ী হয়েছেন কিনা এটাও তো আরেকটা প্রশ্ন হতে পারে। এতগুলো লোক যে হাসপাতালে গেল, এতগুলো লোক যে কেসের মামলার শিকার হলো, এখনও যে তারা ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখনও যে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে পারছি না। মাত্র গতকালও আমার নির্বাচনী দপ্তরের সমন্বয়কারী শোয়েব মোর্শেদ ফারুকি গতকাল জামিনে বেরিয়েছে, 1 মাস 3 দিন পর, রাত্রে 9টায় নিয়ে গেল। আমি তার জন্য প্রতীকী অর্থে থানার সামনে সারা রাত অবস্থান ধর্মঘট করেছি,
তার জন্য আমার প্রতিপক্ষের বাড়িতে গিয়েছি মধ্যরাত্রে 12টা 15 মিনিটে, যে আপনি একজন ফোর্দার কলেজের থেকে লেখাপড়া শিখেছেন, সবচেয়ে ভালো স্কুল পৃথিবীতে, বাংলাদেশে অন্তত, আমিও সেখানকার ছাত্র, আমরা একটা দৃষ্টান্ত স্বরূপ আচরণ পরস্পরের প্রতি করি, সেটা করতে পারিনি। নির্বাচনটা হয়েছে 30 তারিখ, তো গণতান্ত্রিক আচরণ শুধু 30 তারিখে কে কয়টা ভোট পেল সেটাই কি একমাত্র প্রশ্ন, যেটা সম্মানিত ভাই শহীদ ভাই বলতেছিলেন? আমি আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যের প্রদেশের সেই গ্যাটিসবার্গ যুদ্ধক্ষেত্র নিজে গিয়েছি, যেহেতু আমি একবার ওখানে ছাত্র ছিলাম 12 মাস, স্টাডি ট্যুর আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল গ্যাটিসবার্গের যুদ্ধটা পড়ার জন্য। সেখানে টেপ রেকর্ডারে ক্যাসেটের মধ্যে সেই ভাষণগুলো আছে। আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কথিত আছে তিনি নাকি অনেকবার 40 বারের বেশি বিভিন্ন জিনিসে বিফল হয়ে চূড়ান্তভাবে একটাতেই তিনি সফল হয়ে গেছিলেন, এবং সেটা প্রেসিডেন্ট। এর আগে অনেক কিছুতে তিনি বিফল হয়েছেন, কিন্তু একবার না পারলে দেখা শতবার, সে মর্মে তিনি উজ্জীবিত ছিলেন। তো ওই আব্রাহাম লিঙ্কনের বাইবেলিক নাম, কোরআনিক নেম ইজ ইব্রাহিম। তা আল্লাহ রব্বুল আলমিন আমাকে কতদিন কত কিছুর জন্য শক্তি সাহস দেবেন জানি না। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো গণতান্ত্রিক চর্চার, আমি রিপিট করছি যে শুধু ভোটের দিন ভোট দিলাম, কে কত বেশি পাইলো, এটাই কি গণতন্ত্রের একমাত্র মানদণ্ড? আমি সাক্ষী দিচ্ছি, বাংলাদেশের অন্তত আমার আসনটাতে গণতান্ত্রিক চর্চা নির্বাচন আগে হয় নাই। দুইবার আমার জীবনের উপরে হুমকি এসছে। এটা কি প্রয়োজন ছিল? এটা প্রয়োজন ছিল না। তাহলে যারা শিক্ষিত, কল্যাণ পার্টির মর্মই হলো পরিবর্তনের জন্য রাজনীতি। আমি আল্লাহ রব্বুল আলমের দয়া পতাকাওয়ালা গাড়িতে চলেছি 1987 সাল থেকে, আমি স্যালিউট নিচ্ছি 1970 সাল থেকে, দিচ্ছিও 70 সাল থেকে। সুতরাং স্যালিউট পাওয়া আর গার্ড পাওয়া আর এসকর্ট পাওয়া আর পতাকা উড়ানোর লোভে কিন্তু আমি রাজনীতিতে আসি নাই, প্রয়োজনও নাই আমার আল্লাহ রব্বুল আলমিনের দয়ায়। তাহলে যেটা প্রয়োজন, যার জন্য আমি রাজনীতিতে এসেছি, যে গুণগত পরিবর্তন আনতে চাই, আমি আমার আচরণ দিয়ে যে সেটা দেখাতে না পারি, আল্লাহ রব্বুল আলমিন এবার আমাকে দেখিয়ে দিয়েছেন। তোমার বয়স 70, কিন্তু তুমি 22 বছর 20 বছরের ছেলের সঙ্গে দৌড়াইতেছো মিছিলে। তোমার বয়স 70, তুমি একটা বাচ্চা ছেলেকে তুমি কোলে নিয়ে নিচ্ছ। তুমি একটা বুড়া দরিদ্র মানুষকে বুকে বেড়ায় ধরছো। তুমি ট্রাকে দাঁড়ায় মিছিল করতেছো, তুমি রিক্সায় দাঁড়ায় মিছিল করতেছো। এই যে জিনিসগুলোর অভিব্যক্তি পেয়েছি, এটাও গণতান্ত্রিক চর্চা, যে আপনি সবাইকে সে মূল্যটা দিচ্ছেন কিনা, সম্মানটা দিচ্ছেন কিনা। কিন্তু আমরা প্রচারণার সময়ও যে সেই গণতান্ত্রিক মূল্যবোধটা রাখি নেই, গণতান্ত্রিক মূল্যবোধ আমরা রাখতে পারি নাই। এটা একটা বিরাট বিষয়। উদাহরণ দিয়ে একটা, মনে করুন ওখানে সিনিয়র নেতা অনেক ছিলেন আমার আসনে, একজন সাবেক মন্ত্রী, একজন ওনার পুত্র সম্মানিত ব্যারিস্টার, আরেকজন সাবেক এমপি সাহেবের কন্যা, উনিও সম্মানিত ব্যারিস্টার, একজন ব্যবসায়ী। আমি নির্বাচনী প্রধান এজেন্ট কাকে করব? আমি চিন্তা করেছি নির্বাচনী এজেন্ট আমি ওনাকেই করব যাকে জনগণ সম্মান করছে। এখন যেহেতু ওনারা তিনজনই নেতা, একজনকে নিতে পারি, আমি তো তিনজনকে নিতে পারি না। এবং নারীর ক্ষমতায়ন বলে একটা কথা আছে। আমার সামনে দুইজনই ব্যারিস্টার, একজন পুরুষ একজন মহিলা। আমি নারীকে সম্মান করার জন্য মহিলা ব্যারিস্টার মহোদয়কে আমার প্রধান নির্বাচনী এজেন্ট মনোনয়ন দিলাম। এটাও গণতান্ত্রিক চর্চার একটা আঙ্গিক বলে আমি মনে করি। তা আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাচ্ছি, হাঁটি পা করে বাংলাদেশের বয়স আজকে 47 বছর পার হয়ে 48-এ চলে আসছে। 26শে মার্চ কিছুদিন পর এসে যাবে, আমরা আবার স্বাধীনতা দিবস উদযাপন করব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই কাজটা না করলেও পারতেন। প্রথম আলো নামক পত্রিকার মধ্যে প্রকাশিত একটি কলামের শিরোনাম ছিল এতটুকু, বিজয়ী হওয়ার জন্য অনেক কিছুই করতে হয়, এত কিছু করার দরকার ছিল না। এবং থানার কয়েকজন পুলিশ আমাকে, আমার থানা না বাইরের থানার পুলিশ বললেন যে স্যার আপনারা খালি বারবার বলতেছেন 300 থানাতেই করার দরকার ছিল নাকি? তো সে বললো স্যার কোন থানার ওসির ঘাড়ে দুইটা মাথা, সে রিস্ক নেবে যে আমার থানায় পরাজিত হোক, অন্য থানায় জয়ী হলে আমার আপত্তি নেই। প্রধানমন্ত্রী কোন কাজটা না করলে পারতেন আর কোন কাজটা না করলে কি হতো, এগুলো নিয়ে হয়তো আরো আলোচনা গবেষণা হবে বা করা যাবে। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, প্রশ্নটা হয়তো একটু রুডও শোনাতে পারে, কিন্তু আমি আশা করব যে আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আসলে প্রশ্নটা করতে চাই, বুঝতে চাই, মানে একাডেমিক ডিসকাশন। সেটি হচ্ছে যে এই যে আপনি বলছেন যে আপনার কল্যাণ পার্টি কল্যাণের ধারণা নিয়ে রাজনীতিতে নেমেছেন, কি কল্যাণ আসলে করতে পারলেন আর কি কল্যাণ করতে পারবেন বলে আপনি এখনো আশাবাদী? আমি বুঝতে চাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়, কিংবা শেখ শহীদুল ইসলাম জাতীয় পার্টি জেপি করছেন, কি ভূমিকা কি অবদান আসলে রাজনীতিতে আপনারা, মানে আপনাদের তো নিজেদের ব্যক্তিগত অবদানের কথা, মানে ওই অবদান আমরা আমাদের জীবনে রাখতে পারবো না, সেগুলো আমরা জানি, কিন্তু দল হিসেবে কি অবদান রাখতে পারছেন? মানে বাংলাদেশে এই যে জোটের রাজনীতি, জোটের রাজনীতি আসলে কোনো
অবদান জাতীয় রাজনীতিতে রাখছে কিনা, ইতিবাচক কোনো অবদান রাখছে কিনা। কারণ আওয়ামী লীগ প্রমাণ করেছে যে আওয়ামী লীগের আসলে কাউকে দরকার নেই। যেটি আমি 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 যেটুকু বুঝি, যেটুকু সবাইকে নিয়ে করেছেন সেটি হচ্ছে এক ধরনের সবাইকে দেখানোর জন্য, কিংবা এক ধরনের দয়া দাক্ষিণ্য, আমি যাই বলি না কারণ কারণ শেখ হাসিনার পলিটিশিয়ান হিসেবে স্মার্টনেস, দক্ষতা, যোগ্যতা এটি এখন বাকি সবার সঙ্গে বাংলাদেশ আর কারোর সঙ্গে ম্যাচ করে বলে মনে হয় না। সো সেই জায়গাটাতে তিনি প্রমাণ করেছেন যে তিনি পারেন। বিএনপি তো একটা অগোছালো রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং বিএনপির সঙ্গে যে জাতীয় ঐক্য, দুটো জোটকে তাকে সামলাতে হয়েছে। সেখানেও আপনারা কি বড়জোর একটি মনোনয়ন পেলেন, এমপি হলেও হতে পারেন, মন্ত্রী কার ভাগ্যে জুটবে না সেটিও নিশ্চয়তা নেই। অবদানটা আসলে কিভাবে রাখবেন, বা দল কি বড় হচ্ছে, বিকশিত হচ্ছে? আমি একটু শুনতে চাই আপনাদের দুজনের কাছ থেকেই। শহীদ ভাই আগে বলবেন, আমি বলবো। আমার মনে হয় শেখ শহীদুল ইসলাম বলেন। জি, আপনি কিন্তু একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। মানে আমি বলছিলাম অনুষ্ঠানের আগে যে আপনি জেনারেল ইব্রাহিম যদি কল্যাণ পার্টি না করে আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিতেন, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিতেন, তাহলে আপনি তো, আমার ধারণা যে অনেক বেশি আপনার এই এমপি নমিনেশন নিয়ে এত টেনশন করতে হতো না, অবদানও কিছু না কিছু রাখতে পারতেন। যদিও দুটো দলই যে খুব বেশি অবদান রাখছে বা কম অবদান রাখছে সেটি বলা যাবে না, তাদের ভূমিকা, অর্জন আছে, বিসর্জন আছে, অবদান আছে, খারাপ দিকও আছে। সব মিলিয়ে অনেক মানে ব্যক্তিগত অর্জনের দিক থেকেও সেটি অনেক ভালো প্ল্যাটফর্ম, আবার দেশের জন্য কিছু করতে চাইলেও সেটি জোট করে আসলে লাভ কি, এই ছোট ছোট দল করে কি লাভ? সরি, দেখুন, আমি একটা কথা বলতে চাই যে আমরা একটা দল করি, আমাদের দলটা, আমাদের জাতীয় পার্টি জেপির কথা বলি, আমাদের দলটা ছোট দল ছিল না, একটা বড় দলই ছিল। এই বড় দলটা একসময় ক্ষমতায় ছিল এবং আমাদের নেতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার নেতৃত্বে বাংলাদেশে আমরা অনেক সংস্কারমূলক কাজ করেছি। সেই মূলধারা তো এখন না, আমি বলছি আপনার অংশ নেই না, আমি বলছি যে সেই সময়ে আমরা কিন্তু রাজনীতিতে আমরা আসলাম। আমাদের এই দলটির এই যখন ভেঙে যায়, তার ভাঙার মূল কারণ কি ছিল? মূল ভাঙার কারণ ছিল যে সেখানে তখন সংসদ বয়কট, বিএনপি এবং জামাতে ইসলামী সংসদ বয়কট করছিল। তখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবও বললেন যে আমরাও সংসদ বয়কট করব। তো তখন আমাদের পার্টির যিনি এখন চেয়ারম্যান আছেন জনাব আনোয়ার হোসেন মঞ্জু বললেন যে দেখুন, আমরা যে সংসদে জয়েন করব এবং আওয়ামী লীগকে সমর্থন করব, এই সিদ্ধান্তটা আমাদের পার্লামেন্টারি পার্টিতে হয়েছিল। আপনি একটা পার্লামেন্টারি পার্টির মিটিং ডাকেন, সেখানে যদি আমরা সিদ্ধান্ত পরিবর্তন হয় যে মেজরিটি মেম্বার বলতেছে যে না, আমাদের সরকারের বিরুদ্ধে যেতে হবে, বয়কট করতে হবে, তাহলে আমরা করব। কিন্তু এরশাদ সাহেব সেই কথা শুনলেন না। ফলে 18 জন, 35 জনের মধ্যে 18 জন সংসদ সদস্য কিন্তু তখন আমাদের সঙ্গে ছিল। 35 না, ওই বছর আমরা পেয়েছিলাম 27 জন। 27 জনের মধ্যে 18 জন সংসদ সদস্য নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব পৃথক এই দল গঠন করেন। আমাদের দলের এই বিভক্তির মূল কারণের মধ্যেই আমাদের উদ্দেশ্য, আদর্শ অনেকটা নিহিত আছে। এইখানে আমরা বলছিলাম যে আমাদের দলীয় সিদ্ধান্তগুলো হওয়া উচিত দলগতভাবে, ব্যক্তির সিদ্ধান্ত দলের উপরে চাপানো উচিত। কিন্তু জাতীয় পার্টির গঠনতন্ত্র তো ব্যক্তি প্রধান ছিল, কিন্তু আমাদের গঠনতন্ত্রে কিন্তু আপনি আনোয়ার হোসেন মঞ্জু ওই দল করতেন। জি, কিন্তু না, আমরা গণতন্ত্রায়নের প্রস্তাবও দিয়েছিলাম এবং সেই গণতন্ত্রায়নের প্রস্তাব তখন গ্রহণ করা হয়নি। এরশাদ সাহেব জেলখানার মধ্যে থেকে আমাদের সে প্রস্তাবকে টার্ন ডাউন করে দিয়েছিলেন। যাই হোক, তারপরে আমাদের যখন এই পৃথক হলো, তখন থেকে আমরা কিন্তু দলের অভ্যন্তরে পরিপূর্ণ গণতন্ত্র চর্চা করার চেষ্টা করি। আমাদের দলটা ছোট হতে পারে, পরিপূর্ণ অভ্যন্তরীণ চেষ্টা করি। এবং আমরা এই দলটা করি, আমরা যতটুকু সম্ভব আমাদের দলের আদর্শ এবং উদ্দেশ্যের মধ্যে আপনি যদি দেখবেন যে আমরা গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ এটা সম্প্রসারিত করার এবং
আমরা দেশ এবং জাতিকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের অবদান রাখার চেষ্টা করছি এবং জনগণকে মোটিভেট করার চেষ্টা করছি। আমি বলছি যে সেগুলো আপনাদের অঙ্গীকারও আছে, আপনারা করছেন, সেগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এই যে সম্প্রসারিত হচ্ছে কিনা, কিন্তু জনগণ গ্রহণ করছে কিনা, জনগণের মধ্যে আপনারা যেতে পারছেন কিনা, সেটি আমার প্রশ্ন। এইখানে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে জোটবদ্ধ রাজনীতি কেন, জোটবদ্ধ রাজনীতি দেখেন বড় দলগুলো তারা কিন্তু যেমনি বড় দল হতে পারে, কিন্তু তাদেরও ছোট দলগুলো প্রয়োজন বলে তারা জোটবদ্ধ হচ্ছে। এবং ছোট দলগুলোরও অনেক সময় একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে এই বড় দলের সঙ্গে গেলে তাদের লক্ষ্য এবং আদর্শ হাসিল করার ক্ষেত্রে কিছুটা অগ্রসর হওয়া যায়, যেটা ছোট আকারে যদি আপনি অগ্রসর হন সেটা পারেন না। কিন্তু তার চাইতে বড় কথা হলো যে মানুষকে প্রকৃত সত্য জানানো এবং সত্য কথা বলার জন্য আপনার নিজস্ব প্ল্যাটফর্ম থাকলে আপনি যেভাবে সেটা ব্যবহার করতে পারবেন, একটা সম্প্রসারিত ঐক্য বা মানে এই ধরনের জোটের প্ল্যাটফর্মে আপনি কিন্তু সেইভাবে সেই সত্যটাকে প্রকাশ করতে পারবেন। আমি জাস্ট ইন্টারাপ্ট করি আপনাকে উইথ ডিউ রেসপেক্ট। আমি ব্যক্তিগতভাবে, আপনি শেখ শহীদুল ইসলাম, আমি জানি যে আপনি মনোনয়ন চাননি, আপনি মনোনয়ন নেন না, নির্বাচন করছেন না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অধিকাংশ ছোট দলেরই একটা এমপি মন্ত্রী হওয়া ছাড়া নেতৃবৃন্দের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য জোট করার আছে কিনা আমি জানি না। আমার এই ধারণা যদি আপনারা দুজন ভাঙতে পারেন, আই উইল বি হ্যাপি। দ্বিতীয়ত হচ্ছে যে বড় দলগুলোর এই সংখ্যা দেখানো ছাড়া আর কোনো প্রয়োজন আছে কিনা এই ছোট দলগুলোকে, সেটিও আমার কাছে বোধগম্য নয়। দ্বিতীয়ত হচ্ছে যে কি কন্ট্রিবিউশন আপনারা এই ছোট দলগুলো বড় দলের সঙ্গে থেকে করতে পারছেন, কোন সিদ্ধান্ত বাংলাদেশ আওয়ামী লীগের ইচ্ছের বাইরে পরিবর্তন করা সম্ভব হয়েছে মহাজোট কিংবা 14 দলীয় জোটের, আর কোন সিদ্ধান্ত জেনারেল ইব্রাহিম বা 20 দলীয় জোটের 19 দল বা জাতীয় ঐক্যফ্রন্টের অন্যরা বিএনপির কোনো সিদ্ধান্তকে তারা পরিবর্তন করতে পেরেছেন? বিএনপি একটা অবস্থান নিয়েছে, তার বাইরে বাকিরা চাপ দিয়ে বিএনপিকে সেখান থেকে সরাতে পারছে। আমি একটু উদাহরণ দুটো জানতে পারলে খুব খুশি হব শেখ শহীদুল ইসলাম। জি, আপনি যদি বলেন তাহলে আমি বলবো যে দেখুন, আমাদের এই দলগুলো যখন আমরা 14 দলের সভা সমিতি করি, সেখানে আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করি তার অনেক সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরের সিদ্ধান্ত থাকে, এবং সেই সিদ্ধান্তগুলোর মধ্যে কিন্তু আমি পজিটিভলি আমাদের দল কন্ট্রিবিউট করে। যেমন ধরেন, আমরা এর আগে একটা আওয়ামী লীগের একটা মোটামুটি সিদ্ধান্ত ছিল যে যখন ওই যে কোটা আন্দোলন এবং ওই আপনার নিরাপদ সড়ক আন্দোলন ইত্যাদি হয়, তখন কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী লীগের যে সিদ্ধান্ত ছিল ওটাকে মোকাবেলা করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে সাজেশন আমরা ব্যক্তিগতভাবে এবং 14 দলীয় সভায় আমি যে ব্যক্তিগতভাবে সাজেশন দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু সেই সাজেশনটাই অ্যাকসেপ্ট হয়েছিল, এবং এইটা শান্তিপূর্ণভাবে মোকাবেলার যে পথ, সেই পথে অগ্রসর হওয়ার কথা আমি বলেছিলাম। ওদের যাতে শান্তিপূর্ণভাবে ওদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ওই জিনিসটা সেটেলড হয়। আপনি বলতে পারেন যে সেটা তো পরবর্তীতে প্রতিপালিত হয় নাই। প্রথমত প্রতিপালিত হয়নি, দ্বিতীয়ত হচ্ছে এই সব আন্দোলন মোকাবেলা করা বা এইসব আন্দোলনের সমাধান করা আওয়ামী লীগের সিদ্ধান্ত হয়েছে বলে অন্তত জনগণ বা গণমাধ্যম মনে করে না বলে আমার কাছে মনে হয়। এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চেয়েছেন তিনি প্রত্যেকটা সমস্যার সমাধান করেছেন, এটি দৃশ্যমান। তিনি নিজে ইন্টারভেন করেছেন, তিনি যখন চেয়েছেন এবং দ্রুত। কারণ আমরা ওই যে আপনার ভ্যাট আন্দোলনের কথা মনে আছে, অর্থমন্ত্রী বলছেন একরকম কথা, হচ্ছে না, ছাত্ররা মাথায়, প্রধানমন্ত্রী যখন অবস্থান নিলেন, সিদ্ধান্ত নিলেন, তখনই কিন্তু সমাধান। এক্ষেত্রে আমি একটা বলি আপনাকে, আপনি দেখেন এই এখানে আমি আওয়ামী লীগের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলাদা করে দেখতে চাই। আওয়ামী লীগের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলাদা, এবং সেখানে আমাদেরও ভূমিকা আছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন, কিন্তু আলোচনা করে, অনেকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। আমি যেরকমের আপনাকে কথা বলতে পারি যে দেখেন, যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছিল নির্বাচন নিয়ে কোনো আলোচনার দরকার নেই, এবং তারপরে কিন্তু তাকে বলতে সেই বক্তব্যের বিরুদ্ধে যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী
নির্বাচনের মানে ডায়ালগ করলেন, বহুনজির আছে, সংলাপ যে করলেন। আমি সেজন্যই বললাম হ্যাঁ, যদি তো প্রধানমন্ত্রী এরকমের আমি আপনাদের আরো দৃষ্টান্ত দিতে পারি প্রধানমন্ত্রীর ইচ্ছেই আমি যে সেটা বলছি। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে ওই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেক্ষেত্রে আমাদের আমরা এগুলো তো ভেতরের খবর সব কিছু প্রকাশ করা যায় না, কারো কারো ভূমিকা আছে, নিশ্চয়ই আছে, যে ওই 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 সিদ্ধান্ত গ্রহণে ওনাকে কিছুটা প্রভাবিত করতে পেরেছেন। যেমন ধরেন এই যে গত 4 দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 4টা বক্তব্য দিলেন। প্রথমে বললেন যে নির্বাচন নিয়ে কোনো সংলাপ টংলাপের দরকার নেই, পরে বললেন যে নির্বাচন নিয়ে গণভবনে সংলাপ হবে, তারপরে বললেন যে সংলাপ না শুভেচ্ছা বিনিময় হবে, এবং তারপরে বললেন যে আমি তো সংলাপের কথা কখনো বলিনি। এই যে আপনার তার যে কথা কয়েকদিন আগের কয়েকদিন আগে, আর 10-12 দিন আগে, 10 দিন আগে এই 4টা বক্তব্য কিন্তু তার, আমার মনে হয় উইদিন এ উইক এই 4 ধরনের বক্তব্য এসছে। নিজে জিব্বায় নিজে কামড় দেওয়া আর কি, আর কিছু না তো বলা। আমি যেটা বলতে চাই যে আপনার আমাদের অনেক কথাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি গ্রহণ করেন, এবং তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমাদের এই ছোট দলগুলোর কথা কিন্তু ভূমিকা রাখে। না, বাট এই ছোট দলগুলো যদি না থেকে, মানে আমি বলছি যে ছোট দলগুলো থেকে তো নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, ছোট দলগুলো থেকে অন্য কোনো এমপি হচ্ছে না, অন্য কোনো উপজেলা চেয়ারম্যান সেই অর্থ হচ্ছে না। তো ছোট দল না করে আপনার নেতা তো বড় বড়ই, এবং আজকের থেকে না, স্বাধীনতার আগ থেকেই, আমি আপনার নাম তো স্বাধীনতার আগ থেকেই আপনি অনেক বড় নেতা। আপনারা যদি ইভেন আনোয়ার হোসেন মঞ্জু বলার অপেক্ষা রাখেন না, তার বাবার একটা ঐতিহাসিক ভূমিকা ছিল তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ইত্তেফাকের মধ্য দিয়ে। সো আপনারা যদি এই জাতীয় পার্টি না করে, মানে আমি বলছি যেহেতু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গেই আছেন, আওয়ামী লীগই করতেন, কি এমন হেরফের হতো রাজনীতিতে? মানে এক হচ্ছে যে আপনি যদি ছোট থেকে আপনি নিজে বড় করতে পারতেন তাহলে এক রকমের ভূমিকা, কিন্তু আপনাকে যদি আপনার ইচ্ছে পরিকল্পনা স্বপ্ন বাস্তবায়ন করতে যেতে আওয়ামী লীগ কি দরকার হচ্ছে, তাহলে আওয়ামী লীগ করা নয় কেন? না, এটা নয় এই জন্য যে আওয়ামী লীগের সঙ্গে যে পথ চলা আমাদের, যেটা আমরা বললাম যে এটা একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে, তো আমরা আওয়ামী লীগের সঙ্গে যতদূর আমাদের কর্মসূচির মিল আছে সে পর্যন্ত তো আমরা একসঙ্গে চলতে পারি। যেরকমের আজকে যে জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাস আপনি জানেন যে এই জানুয়ারি মাস 1969-এর গণ অভ্যুত্থানের সময় গত 20 তারিখে শহীদ আসাদ দিবস, এবং আসাদ দিবসে উনি যখন শাহাদাত বরণ করেন, তো এই যে পুরো আন্দোলনটা পরিচালিত হলো, এটা কিন্তু একটা দলের মাধ্যমে পরিচালিত হয় নাই। সেখানে ছাত্রলীগ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, ডাকসু ছিল, তারপরে আপনার ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ ছিল, এবং এনএসএফেরও একটা অংশ ছিল। ওই অংশটাকে কিন্তু তারা তখন ক্ষুদ্র অংশ বলতো, মিস্টার দোলন এবং মিস্টার ফখরুল ইসলাম মুন্সির নেতৃত্বে, এবং নাজিম কামরান চৌধুরী ডাকসুর জেনারেল সেক্রেটারি, এরা আসলো। তো দেখেন এই যে জিনিসটা, এই যে ঐক্যবদ্ধ, ঐক্য কিন্তু ইটসেলফ একটা সিনার্জি ক্রিয়েট করে। ঐক্য মানে আপনার 2+2=4, কিন্তু যখন ঐক্যবদ্ধ হয় মানুষ, তখন 2+2=4 না হয়ে 5 বা 6 স্ট্রেংথে গিয়ে দাঁড়ায়। সেজন্য ঐক্যটার প্রয়োজন আছে। আর দ্বিতীয় হলো যে ঐক্যবদ্ধ হলে আপনার কর্মসূচির অ্যাকসেপ্টেবিলিটি অন্য কতগুলো দল গ্রহণ করছে, আপনার সঙ্গে তারা বসছে, তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে, এটা কিন্তু আপনার কর্মসূচির গ্রহণযোগ্যতাও তাদের কাছে, সেটাই বলছেন যে সংখ্যার বিচারে সংখ্যা দেখানো না, তাদের কাছে আপনার জিনিসটা পৌঁছায়। আর সর্বশেষ যেটা প্রয়োজন আমাদের, যেটা ঐক্য, এই যে আমরা যে ঐক্যের রাজনীতি করি বা সংগ্রামের রাজনীতি করি, এই ঐক্যের মধ্যে দিয়ে কিন্তু প্রথমে ভিন্ন ভিন্ন দল থাকে ঠিকই, কিন্তু এই ঐক্য পরবর্তীতে ক্রমান্বয়ে এদের মধ্যকার যে ব্যবধান, সে ব্যবধান ঘুচিয়ে হয়তো কোনো একটা স্টেজে গিয়ে একটা বৃহত্তর দলে, এই সবগুলো দল মিলিয়ে একটা বৃহত্তর দলে পরিণত হতে পারে, এবং তাদেরও আদর্শে কিছুটা, তাদেরও লক্ষ্যে কিছুটা পরিবর্তন এনে সামগ্রিকভাবে জনকল্যাণের জন্য বৃহত্তর শক্তিকে নিয়োজিত করা যেতে পারে। জনকল্যাণে কল্যাণ পার্টি। কি রকম অদ্ভুত মিল ভাই, তার বাক্যটা শেষই করলেন বৃহত্তর কল্যাণ দিয়ে। তো
আপনি যে প্রশ্নটা তুলেছেন এটা অত্যন্ত গভীর বিশ্লেষণের দাবি রাখে বলে আমি মনে করি। আপনি এখন থেকে মিনিট 8-9 আগে যে ওপেনিং সেন্টেন্সটা ছিল, উদ্বোধনী বাক্য, এমপি হওয়া ছাড়া আর কি লক্ষ্যবস্তু ছোট দলগুলি থাকতে পারে? ছোট দলগুলোর না, দলগুলোর নেতাদের ফাইন। শীর্ষ আমি সেটা একটু আগে একজন বা দুইজন একটু আগেই সেটা ক্লিয়ার করেছি যে আপনার এখানে আসি, আপনার 300 পর্ব, তৃতীয় মাত্রা 300 পর্ব হয়ে যাওয়ার পরে কোনো একদিন প্রথমবার আমি এসেছিলাম, আপনার এখানে দাওয়াত দিয়েছিলেন, সেই থেকে আসছি, তো বিভিন্ন মিডিয়াতে যাচ্ছি। তো যেটা আমার জন্য ব্যক্তিগতভাবে উপকারী হয়েছে, হাটাদারিতে ধানের শীষ পাওয়ার কারণ আমাকে চিনতে হয় না, চিনে বহুত আগের থেকেই, এইটাই জেনারেল সাহেব আমাদের হাটাদারি বাড়ি, উদাহরণ দিচ্ছি আর কি। তো নির্বাচনের কথাটা ভুলে যাবো, নির্বাচনের অনিয়মগুলো কিন্তু বলা বলি আপনি করার সুযোগ দেন নাই, আপনি ভিন্ন দিকে চলে গেছেন, বিশ্বের প্ল্যাটফর্মে গণতন্ত্র নিয়ে আলোচনা করতেছেন। না, কিন্তু আমার ওই কথা তো, কারণ আমি নির্বাচনের অনিয়ম নিয়ে, আমি অনিয়ম হয়েছে কি হয় না সে জায়গায়, কিন্তু সেই অনিয়ম নিয়ে আপনাকে আমি রাজপথে বা অন্য মাধ্যমে কোনো প্রকাশ দেখবো না। আপনি আমার এখানে এসে খালি অনিয়মের কথা বলছেন, খুব ভালো কথা বলছেন, এটা তো অ্যাকসেপ্টেবল না। না, ঠিক আছে, আমি যদি দেখতাম যে আপনার ভয়েসটা সব জায়গায় আছে, তখন আপনাকে আমি এই জায়গায় ভয়েস রেজ করতে, তাও আপনি করেছেন, খুব ভালো কথা, অন্যরাও করেছে, আমরা করতে দিচ্ছি, আমি শুনতেছি 4-5 দিন ধরে শুনছি। আসলে না, তো আমি অন্তত নৈতিক বিচারে আপনাদের দিক থেকে ঠিক নয় আর কি, অর্থাৎ কিনা টেলিভিশনকে ব্যবহার করে শুধু কথাটা বলা আর বাকি সব ঠিক না। যেমন বাম জোট করেছে, তারা তো প্রেস ক্লাবের সামনে গিয়েছে, তো আমাদের কাজ আমরা করে যাচ্ছি, সুযোগ যেখানে পাচ্ছি সেখানে বলছি, না পারলে পেপারে লিখছি, আজকে বুধবারও পেপারে আছে, গত বুধবারও ছিল, আগামীতেও থাকবে। তো ওটা হচ্ছে এই মর্মে যে আপনার উত্তরটা আগে দেওয়া দরকার, ছোট দলগুলোর ভূমিকা কি। জোট করার উপকারিতাও আছে, অপকারিতাও আছে, এবং একটা নিরেট সত্য, খাঁটি সত্য হলো আমার উপলব্ধি। আমি রাজনীতিতে আসার পিছনে একটা কারণ ছিল যে আপনি জেনারেল ইব্রাহিম টেলিভিশনে যাইয়া উভয় দলের দোষ ত্রুটি, রাজনীতির দোষ ত্রুটি করেন, কারণ আপনি নিরপেক্ষ, তখন আপনি কোনো রাজনীতি করেন না। বলা যত সহজ, করা কিন্তু কঠিন, যদি পারেন করে দেখান। তো এটা একটা সাংঘাতিক রকমের চ্যালেঞ্জ আমার সামনে। আমার মতো একটা ছোট ব্যক্তি একলা এত বড় চ্যালেঞ্জ নেওয়াটা কোনোদিন উচিত হয়তো বা হয় নাই, কিন্তু নিয়েছি যে না, করে দেখাবো। তো মহান আল্লাহর দয়ায় করে দেখাইছি, এমপি হইতে পারি নাই সত্য, যেহেতু একজন ডাকাতি করে ফেলেছে রাত্রেবেলা, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে যে নির্বাচনে হাঁটতে পারি, দৌড়াইতে পারি, কথা বলতে পারি, ভালো মতো চলতে পারি, সুআচরণ করতে পারি, সম্মান নিয়ে রাজনীতি করতে পারি। ভোটের অধিকার তো মানুষের একটা বড় অধিকার, তাই না? জি। এই অধিকার যদি কেউ ডাকাতি করে, আপনি অভিযোগ করছেন, আমি বলছি না, এবং সেটি যদি আপনি রক্ষা না করতে পারেন, তো রাজনৈতিক দল হিসেবে আপনার কি অধিকার আছে কথা বলার? ভালো, এটাও তো ব্যর্থতা যে আপনি বলবেন যে আমি রক্ষা করতে পারি নাই, এটার উত্তর আলাদা। তো এই সেজন্য ছোট দল। আর 2 নম্বর হচ্ছে এন্ট্রির লেভেল থাকে কতগুলা, কিছু লেভেল আছে প্রাথমিক ক্লাস 1-এ, আর কিছু লেভেল আছে স্কুল ট্রান্সফার হইয়া বাপের চাকরির কারণে যখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়, ল্যাটারাল এন্ট্রি, আপনি ক্লাস 7, 8, 9, 10, 11-এ যায় ঢোকেন, ক্লাস 7-এ ক্যাডেট কলেজে নেয়, 8-এ নেয় না, আবার 11-এ নেয়। তো এরকম রাজনীতিতে একটা লেভেল আছে যেখানে আপনাকে পাশের থেকে ঢুকতে দিবে কি দিবে না। তো আমি তখন চিন্তা করেছি যে আমি জাতীয়তাবাদী ঘরানার চিন্তা করি, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমি কোনোদিন বলিনি আওয়ামী লীগের চিন্তা চেতনা আমার বিরুদ্ধে বা আমি তার শত্রু, নো। আমি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু এবং সেই মুক্তিযুদ্ধকালীন সরকার, এই সব কিছুকে ধারণ করেই জাতীয়তাবাদী ঘরানার মধ্যে থাকি এবং জাতীয়তাবাদী ঘরানাকেও ধারণ করি। তো সেখানে জোটে থাকার কারণে ব্যক্তিগতভাবে আমার পরিচয়টা করা সম্ভব হয়েছে, আমার কথাগুলো দেশবাসীর সামনে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন মঞ্চ থেকে বলার সুযোগ যেমন পেয়েছি, আবার এটাও সত্য অনেক সময় নিজেদের কথাগুলো বা বুদ্ধিটা বা পরিকল্পনা, প্রস্তাবটা উপস্থাপনের সুযোগ পেয়েছি। যেটা বলতে চাচ্ছিলাম, এটা শুনতে খুব খারাপ লাগতে পারে, ভাই এগ্রি করতেও পারে, নাও করতে পারে। আমার 2019 সালের জানুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত উপলব্ধি, বাংলাদেশের মানুষ 2টা বড় মার্কার বাইরে যাইতে মানসিকভাবে প্রস্তুত না। সেখানে আপনি হীরার টুকরা আনবেন না রূপার টুকরা আনবেন সেটা পরের কথা, অর্থাৎ ধানের শীষ এবং নৌকার বাইরে চিন্তা করতে এখনো বাঙালি জাতি মানুষ প্রস্তুত না। এর যার জন্য আমি কি জনগণকেও দোষ দিব? না। অর্থাৎ ওনারা এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, সোনালী ব্যাংকের মতো সরকারি সেক্টরে, ইসলামিক ব্যাংকের মতো প্রাইভেট সেক্টরে, যে ওই লেভেলে যাইয়া সৌদিয়া বাস কোম্পানির মতো, সৌদিয়ার বাস তো সব সৌদিয়া কোম্পানির না, অনেকের বাস তারা লিজের মধ্যে চালায়, আমার ওই ব্র্যান্ডটা ব্যবহার করছে। তো এরকমভাবে বলতে চাচ্ছি যে নৌকা এবং ধানের শীষের বাইরে চিন্তা করতে মানুষ প্রস্তুত না। সেখানে আমাদের মতো নতুন মানুষরা, আমার মার্কা হাতঘড়ি, এই হাতঘড়িকে পরিচিত করাইয়া আমি সুপ্রতিষ্ঠিত হব, হেভি অত্যন্ত বড় কঠিন একটি কাজ।
আপনার কথার মধ্যে মেরিট আছে যে আমি যদি বিএনপির ভেতরেই থাকতাম তাহলে আমি সেখানে কোনই খাইতাম, এটা যেমন সত্য। চেয়ারের জন্য ধাক্কাধাক্কি হইতো, এটা যেমন সত্য। আবার এটাও সত্য ওনাদের সবার সঙ্গে মিলেমিশে মিছিলের মধ্যে কথাগুলো বলতে পারতাম। কেউ না কেউ বলতো অমুক ভাইস চেয়ারম্যান, অমুক স্ট্যান্ডিং কমিটির মেম্বার ইব্রাহিম ভাই বা উপদেষ্টা ইব্রাহিম ভাই, ওনার কথাটা শোনো, আমি তারা ফোরাম পাইতাম। কিন্তু ইব্রাহিম ভাই, আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করি। আপনি যে মার্কার কথাটা বললেন, দেখুন আমাদের না, আমি বলি আমাদের পার্টি থেকে যিনি জয়লাভ করেছেন তিনি কিন্তু আমাদের সাইকেল মার্কা নিয়ে জয়লাভ করেছেন। আপনার উদীয়মান সূর্য নিয়ে মাত্র নির্বাচনের 7 দিনে গিয়ে ডেকে এনে মোকাব্বিরকে নমিনেশন দেওয়া হয়েছিল। তিনি কিন্তু জয়লাভ করেছেন মৌলভীবাজার থেকে, এবং গাবতলীতে একজন অখ্যাত ব্যক্তিকে সাপোর্ট দেওয়ার জন্য তার মার্কাও কিন্তু সেখানে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ওকে, আর মার্কাটা যেমন জামাত ইসলামী থাকতে দাঁড়িপাল্লা ছিল, তার একটা লেভেলের ছিল। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের লাঙ্গল একটা লেভেলে আছে, কিন্তু তাদের বয়স, তাদের কর্ম সবকিছু মিলাইয়া আমি যারা জিতেছে তাদেরকে তো কিছু বলতে গেলে আবার কেউ বলবো অপমান করতেছি, কারণ এই পুরা ভোটটাকেই আমি, নির্বাচনটাকেই অ্যাকসেপ্ট করতে রাজি না। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বাড়িতে যেখানে খায় দায় ঘুমায় কবর জিয়ারত করেন, যেখানে দিনের পর দিন সময় কাটান, ওখানে জিততে না পাইরা বগুড়াতে জিতবে? অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে দিতে পারিনি বলে তোমাকে দিলাম, এটা নাকি আমি তোমাকে পছন্দ করে তোমাকে দিলাম? সুতরাং এই নির্বাচনটাকে শ্রদ্ধার চোখে দেখার আমার একানা ইচ্ছা নাই। আমি এরকমের ঘটনা ঘটেছে। আমি যেটা মওদুদ আহমেদ সাহেব বগুড়া থেকে জিতে এসেছেন বিএনপি টিকিটে, জমিরুদ্দিন সরকার ডাকাতি বাংলাদেশে। আপনার আমাদের জাতীয় পার্টির অনেক নেতা রংপুর থেকে জয়লাভ করেছে, আমি একটু জানেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি 2018 সালের ডিসেম্বরের নির্বাচন নিয়ে বলতেছি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলতে পারবো না বাংলাদেশের সমস্ত নির্বাচন নিয়ে। আপনি যেমন সাক্ষী, আমিও সাক্ষী। আপনি এক রকমের চশমা দিয়ে দেখছেন, আমি আরেক রকমের চশমা দিয়ে দেখছি। আমি 1970 নির্বাচনে 22 বছরের লেফটেন্যান্ট, 1996 নির্বাচনে 48 বছরের মেজর জেনারেল যশোর অঞ্চলে দায়িত্বে ছিলাম। সো আই ক্যান গিভ, আমিও সাক্ষী দিতে পারবো এই বাংলাদেশে কি হয়েছে বা না হয়েছে। আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা কী করেছেন, সকলের কলজের টুকরা নেতা কী করেছেন, সকলের জানের জান নেতা কী করেছেন, এগুলো সব মুখস্থ বলা যাবে, কিন্তু বললে সেটা হয়তো প্রিয় বক্তব্য হবে না, আর এটার প্রয়োজনীয়তা এখন নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে ধানের শীষ নৌকার বাইরে যাইয়া দাঁড়ানোটা কঠিন কাজ। এখন একটা বাগানে ফুল থাকে অনেক, সূর্যমুখীও আছে, জুঁই ফুলও আছে, একটা বনেও গাছ থাকে অনেক, বট গাছ যেমন আছে, সুপারি গাছও আছে, ইউক্যালিপটাসও আছে। এই জন্যই আমি মনে করি জোট করা না করাটা অপশনাল, কিন্তু অনেক ছোট দল থাকতেই পারে, এবং সব ছোট দল যে টিকে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই। আমি যদি কিন্তু পৃথিবীর অনেক দেশই ছোট দল আছে, কিন্তু সেগুলো অঞ্চল ভিত্তিক ছোট ছোট দল। যেমন অনেকে মনে করেন যে জাতীয় পার্টি ক্রমশ একটি রংপুর অঞ্চলের মানে আঞ্চলিক রাজনৈতিক দলে পরিণত। যে আমি যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে, এটা একটা খুবই গভীর বিশ্লেষণ দাবি রাখে এমন একটা প্রশ্ন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি রেইজ করেছেন, কারণ এই প্রশ্নটা মনে করুন আমার আনঅফিসিয়াল বক্তব্য। 20 দলীয় জোটের ভেতরেও বা বিএনপি ঘরানার ভেতরেও একটা বক্তব্য আছে, এই জোট টোট দিয়ে কী হবে, এরা আমাদের লায়াবিলিটি, এদের জন্য সামনে সারিতে চেয়ার সারিয়ে দিতে হয়, এদের জন্য আসন সারিয়ে দিতে হয়, এরকম একটা। আবার আরেকটা বক্তব্য আছে, না শত ফুল ফুটতে দাও, বিভিন্ন মতকে নিয়ে একসঙ্গে চলো, সবাই সামনে একসঙ্গে দাঁড়াইলে বলবে অনেকগুলো লোক একসঙ্গে দাঁড়িয়েছে। এগুলা উপকারিতা এবং অপকারিতা আছে। আমি যদি কল্যাণ পার্টি না করতাম, আমি যদি 20 দলীয় জোটে না হইতাম, তাহলে একজন বিএনপির নেতা হাটাদারিতে নমিনেশন পেতেন, এখন ওনারা তো বলতেই পারেন। কিন্তু আবার এটাও আছে যে আমার জন্য তো একলা খালি একটা ছাড় দেয় নাই, 58টা ছাড় দিয়েছে বিএনপি নেতাদের জন্য। আমরা 7 বছর সঙ্গে থেকে পাইছি একটা, আর 7 সপ্তাহ থেকে উনি পাইছেন 5টা। আমি তো সেই ঝগড়াটাও করতে পারি, ওই ঝগড়ার মধ্যে যাওয়া উচিতই না। গণতন্ত্র যদি বলেন তাহলে সকলকেই তার নিয়মে চলতে দিতে হবে। তা আপনার প্রশ্নটা খুবই রেলিভেন্ট। এটাকে ইকোনমিক্সের ভাষায়, অর্থনীতির ভাষায় এরকম বলা যায়, কোন পরিচয়ে কোন অবয়বে আপনার অবদানটি, ইংরেজি শব্দটা হলো অপটিমাম। অপটিমামের বাংলা কি আমি ঠিক বলতে পারতেছি না, আপনি বলতে পারবেন। অপটিমাম অবদান আপনি রাখতে পারবেন। যেমন আমি 11 বছর আগে রাজনীতিতে আসছি, এখন তো 11 বছর পর সেই শক্তির একটু কমে গেছে না, সে কিন্তু আবার অভিজ্ঞতাটা একটু বেড়েছে। এখন হাউ মাচ ক্যান আই কন্ট্রিবিউট মোর, আমি আর কতদিন কি নিয়মে অবদান রাখতে পারবো। নির্বাচনের আগে 40 জন ব্যক্তিকে দলের শক্তি কি বাড়ছে? দলের শক্তি আল্লাহর রহমতে আমি বলি, কিংবা জাতীয় পার্টি জেপির কারো বাড়ছে কি শক্তি বলতে? আপনি যদি বোঝান যে কত হাজার কর্মী বাড়লো,
একটা জোক না বললে হবে না। কর্মী বাড়ল, আমি একটা কমিটি হলো, এইবার একটা জোক আপনাকে বলতে এবং হবে। জোকের না, মধ্যে না, দিয়ে দাঁড়ান। শেষ করতে হবে, আমার মনে হয় না, যেতে না, হবে, না, ভাই যেতে তো হবে। পুরোনো মানুষ মন্ত্রী ছিল, আমরা তো ভাই মন্ত্রী এখন পিএস হইতে পারি নাই। শোনেন, যেটা বলে দিচ্ছি সেটা হলো, জোকটা বলে দেই, ভাইয়ের জন্য প্রযোজ্য কিনা জানি না, আমাদের জন্য প্রযোজ্য। একজন খুব বড় নেতা হঠাৎ করে বললেন, কে কল্যাণ পার্টি, তোমার তো কর্মী সংখ্যা কম। তো আমি বললাম, কর্মীর সংখ্যা কম জানি শুনেই তো আমরা জোটে আছি, আমরা তো কর্মীর সংখ্যার কারণে তো জোটে নাই। তা আমি তখন জোকটা দিলাম এই যে, মনে করুন আপনি বড় দল, আপনার 50 লক্ষ কর্মী আছে, আর আমি অত্যন্ত ছোট দল, আমার 5,000 কর্মী আছে। আপনার 50 লক্ষ কর্মী যদি একটা কাজ সমাধান করতে না পারে, তাহলে আমার 5,000 কি ওখানে দেওয়ার পারবে? আবার এর বিপরীত সাইড হলো, আপনার 50 লক্ষ কর্মী যদি একটা কাজ আসলে করেই ফেলায়, পলাশির প্রান্তরে যুদ্ধ জয়ের মতো, তাহলে আর আমার 5,000 তাছাড়া আর দরকার নাই, এগুলার তো প্রয়োজন নাই। তাহলে ছোট দলগুলোর কর্মী সংখ্যায় ইররিলেভেন্ট ম্যাটার। তাদের দরকার মানে আপনি ছোট থাকতেই চাইছেন। তাদের মাথা, তাদের কলজা, তাদের বক্তব্য, তাদের পরিচয়, তাদের ধারণাটারই মূল্য বেশি কর্মী সংখ্যার থেকে। কিন্তু যখনই কর্মী দিয়ে বিচার করতে যাবেন, ইউ আর লাইকলি টু মেক এ মিস্টেক। এটা একটা বিখ্যাত বক্তব্য। যাই হোক, আমার আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আরো আলোচনা করা যেত, কিন্তু আমার হাতে অত সময় নেই। আপনার হাতে খুবই অল্প সময় আছে। একেবারেই অল্প সময়। মিস্টার শেখ শহীদুল ইসলাম, আমি জাস্ট একটু, যেহেতু নির্বাচনের কথা ঘুরে ফিরে বারবারই আসছে, এবং নির্বাচনের আগে ঢাকায় একটি সেমিনারে আপনি বলেছিলেন, আমার মনে আছে, সম্ভবত আমরা ওই অনুষ্ঠানের সেটি রিপিটেশন আরেকবার ওই একটা কথা বলা হয় না গো। জি, আমি আসছি আপনার কাছে, যদি অল্প সময়। হ্যাঁ, আধা মিনিট, 1 মিনিট, 2 মিনিট। যে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে এটি নিয়ে আলোচনা করবার দরকার নেই। সেমিনারে যেটি আলোচনা হচ্ছিল, নির্বাচন কেমন হবে, আমরা যদি, আপনি বলছিলেন, আমার যদি মনে পড়ে যে আমরা যদি বিরোধী দলে কে থাকবে সেটি নিয়ে আলোচনা করি, তাহলে সেই আলোচনাটা অনেক বেশি ফ্রুটফুল হবে এবং মানে সময়ের অপচয়টাও কম হবে। সো সেটি তখন আপনি কি মাথায় রেখে বলেছিলেন? এবং আসলে আজকে এখন দাঁড়িয়ে ওর চাইতে মূল প্রশ্ন দাঁড়িয়ে যে আপনার কথাই যেহেতু ঠিক হয়েছে, মানে আপনি যা ইঙ্গিত করেছিলেন, এবং সেই বিরোধী দলে কে থাকবে সেটি আলোচনা না করবারও কনসিকুয়েন্সেসটা কি, সেটি হয়তো এখন বোঝা যাচ্ছে, কিন্তু হোয়াট ইজ নেক্সট? দেখুন, এইটা আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে হোয়াট নেক্সট। নেক্সট যদি আপনি বলতে চান, তাহলে আমি মনে করি যে দেখুন, নির্বাচনে কে জয়লাভ করেছেন, কিভাবে জয়লাভ করেছেন, এটা বড় কথা নয়। আমাদের এই দেশটিকে ঐক্যবদ্ধ করতে হবে। যেই যা বলুক, দেশে একটি বিভক্তি লাইন, এবং এই বিভক্তি লাইন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমরা কাঙ্ক্ষিত গতিতে, যে লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের দেশের উন্নয়ন বলুন, সেই লক্ষ্যে কিন্তু আমরা যেতে পারবো না। এখন এই সবাইকে নিয়ে চলার যে পথ, সেই পথটি নিশ্চয়ই সরকারকে তৈরি করতে হবে। এবং আমি মনে করি যে সরকার, নির্বাচন যা হয়েছে, ক্ষমতায় যে যেই আসুক, সরকারকে কিন্তু প্রথমত উদ্যোগ নিতে হবে যে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার। দ্বিতীয় উদ্যোগ নিতে হবে যে এই জাতিকে সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতি মুক্ত একটা প্রশাসন, মানুষ যাতে সরকারের সেবা পায়, এবং মানুষে বৈষম্য যাতে না থাকে, এবং শোষণ বঞ্চনার অবসান ঘটে, সেদিকে অগ্রসর হওয়া। এবং সেই কাজটি করার জন্য আজকে কেবলমাত্র পার্লামেন্টে যারা গেছেন, পার্লামেন্টে কে সরকার গঠন করলেন সেটা বড় কথা নয়, কে কয়টা এমপি পেলেন সেটাও বড় কথা নয়। বড় কথা হলো যে দেশকে ঐক্যবদ্ধ করা। এটা আমার মনে হয় it should be the top priority of the government as well as of all political parties. 2 নম্বর হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে হোয়াট নেক্সট বলতে আপনি যেটা বুঝাতে চান, যে আমাদের দেশে গণতন্ত্র আর উন্নয়ন, অনেক সময় এই কনসেপ্টটা সামনে নিয়ে আসা হয় যে গণতন্ত্র চাও না উন্নয়ন চাও। উন্নয়ন যদি চাও তাহলে তোমার গণতান্ত্রিক অধিকার কিছুটা খর্ব হবে, একজন ক্ষমতায় থাকতে হবে, কন্টিনিউটি অফ দি গভর্নমেন্ট দরকার। আমি এখানে বলতে চাই যে এই কনসেপ্টটা কিন্তু সত্য কনসেপ্ট নয়। মানুষ কিন্তু উন্নয়নও চায়, গণতন্ত্রও চায়।
আইয়ুব খানের আমলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট দেশে কিছু হয়েছিল, যেটা তার আগের সরকারগুলো করতে পারে নাই। কিন্তু আইয়ুব খান কিন্তু পূর্ব পাকিস্তানে না হয়, তৎকালীন পূর্ব পাকিস্তানে বঞ্চনার বিরুদ্ধে মানুষ একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছিল এই জানুয়ারি মাসেই, সেটা সত্য। কিন্তু পশ্চিম পাকিস্তানেও কিন্তু গণ অভ্যুত্থান ঘটেছিল আইয়ুব খানের বিরুদ্ধে, যেখানে সে প্রচণ্ড উন্নয়ন করেছিল এবং পশ্চিম পাকিস্তানের চেহারা বদলিয়ে দিয়েছিল আইয়ুব খান। কিন্তু সেখানেও কিন্তু তার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল। সুতরাং মানুষ কিন্তু কেবলমাত্র উন্নয়নে সন্তুষ্ট থাকে না, উন্নয়নের সঙ্গে সঙ্গে মানবাধিকার, গণতন্ত্র এবং তার যে অর্থনৈতিক মুক্তি, তার খাবার অধিকার, মানুষে মানুষে বৈষম্য, শোষণ বঞ্চনার অবসান, এগুলোও চায়। আমার মনে হয় এই পথে যদি সরকার দেশকে ঐক্যবদ্ধ করার জন্য পদক্ষেপ নেন, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য পদক্ষেপ নেন এবং সকল মত ও পথের যে আছে তাদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেন, আমার মনে হয় যে আমাদের দ্যাট শুড বি দ্য নেক্সট স্টেপ। জি জনাব ইব্রাহিম, আপনার ছোট্ট কথা। এক নম্বর হইল, নির্বাচনের আগে অন্তত 30 জন ব্যক্তিকে আমরা ফিরিয়ে দিয়েছিলাম বাংলাদেশ কল্যাণ পার্টি। ওনারা চাচ্ছিলেন কল্যাণ পার্টির পক্ষ থেকে নমিনেশন হবে কিনা, দেব কিনা। যেহেতু আমরা বারবার ব্যাখ্যা করেছি যে আমরা জোটে আছি, জোটের বাইরে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। এটা হলো উপকারিতা এবং অপকারিতার মূল্যায়ন। নিরীক্ষা করে দেখেছিলেন যে ওই 30 জন এসছে, তারা ধানের শীষের আশায় এসছে কিনা? না, তারা কল্যাণ পার্টি থেকে নমিনেশন না, সকলে ওনাদের অর্ধেকের বেশি তো নির্বাচিত হতে পারবেন না, এটাও জানতেন। কিন্তু নির্বাচনের আগেও তো মানুষের একটা পরিচিতি থাকে। না, তারা আবার ওটা মনে করেছেন কিনা যে আমি কল্যাণ পার্টিতে গেলে জেনারেল ইব্রাহিম চেষ্টা করে যদি নমিনেশন প্রতিষ্ঠা এনে দিতে, সবাই কি আর পাগল নাকি যে 40-39টা লোক পাবে? নির্বাচনের সময় কিন্তু অনেক পাগল আইডেন্টিফাই হয়। একটা জানায় রাখলাম এটা। এখন যেমন আবার আসছে যে আমরা তাহলে দীর্ঘমেয়াদী চিন্তা করি আপনার সঙ্গে থাকতে পারবো কিনা, এটা একটা। 2 নম্বরটা ওনার বক্তব্য এটা দিয়ে শেষ। এখন থেকে 4 বছর আগে মে মাসের 1 তারিখ সকালবেলা 10টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ জনাব অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ সাহেব গল্পটা বলেছিলেন। এখন থেকে 30-35 বছর আগে যখন জার্মানি 2 ভাগে বিভক্ত ছিল, বার্লিন মহানগরী 2 ভাগে বিভক্ত ছিল, মাঝখানে কাঁটাতারের দেওয়াল আর বেড়ার দেওয়াল ছিল, তখন পূর্ব জার্মানি কমিউনিস্ট, ওদের দেশের একটা কুত্তা অনেক সংগ্রাম কইরা তার কাটার বেড়া টেরা পার হইয়া গাটা ছিল্লা রক্তাক্ত কইরা পালাইয়া পশ্চিম জার্মানিতে আসছে। তো পশ্চিম জার্মানির কুত্তাগুলো জিজ্ঞেস করলো, ভাই কি ব্যাপার, তুই ওখান থেকে চলে এলি কেন? ওখানে খানা দানার অভাব নাই, থাকার কোনো অভাব নাই, চিকিৎসার অভাব নাই, তোর এত খাতির ওখানে। বললো যে ভাই আমি শুধু নিজের মনের ইচ্ছা মতো ঘেউ ঘেউ করতে চাই, এই স্বাধীনতাটা আমার ছিল না। এটা দিয়ে বলতে চাই, গাদ্দাফি সাহেব এই ঘেউ ঘেউর অনুমতি দিত না, সাদ্দাম হোসেন সাহেব এই ঘেউ ঘেউর অনুমতি দিত না, রোমানিয়ার চসেস্কো ঘেউ ঘেউর অনুমতি দিত না, আইয়ুব খান সাহেব ঘেউ ঘেউর অনুমতি দিতে চান নাই। বাকিটা নাই বা বললাম। আমি আমার হাটাদারির সকল কর্মী ভাইকে আবারও সালাম দিয়ে আপনার মাধ্যমে, যারা এখনো জেলখানায় আছে তারা আশু মুক্তি দাবি করে, যারা অসুস্থ তাদের চিকিৎসা এবং সুস্বাস্থ্য দাবি কামনা করে, প্রার্থনা করে, মুরব্বীদের প্রতি সালাম দিয়ে আপনাকে ধন্যবাদ জানাই আমার এই বক্তব্য শেষ করতেছি। সম্মানিত ভাই, আমি এখানে একটা জিনিস শুধু যোগ করতে চাই দুই লাইনে, যে দেখুন আমাদের জাতিটা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীন হয়েছে। এই জাতিটার যে আশা আকাঙ্ক্ষা, আমরা যেন আমাদের কার্যকলাপের মধ্যে, তিনি ক্ষমতায় থাকুন আর বিরোধী দলেই থাকুন, আমাদের কার্যকলাপের মধ্যে দিয়ে জনগণের সেই আশা আকাঙ্ক্ষাটাকে যেন আমরা পূর্ণ করতে ব্যর্থ না হই। আমাদের সকলের একটি লক্ষ্য হওয়া উচিত যে জনগণ, এদেশের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু কোনো অপরাধী নয়। তারা এদেশে আপনার কৃষিতে স্বয়ংভরতা আপনাকে দিয়েছে, তারা এদেশে মাথাপিছু আয়ে আপনাকে $1700 পৌঁছে দিয়েছে, তারা আমাদের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের কোনো অপরাধ কিন্তু নেই। অতএব আমি একটা জিনিস চাইব যে সাধারণ মানুষের, এই দেশের জনগণের কল্যাণ হোক, সেই রাজনীতি যেন আমরা চালু করতে পারি, আমরা সকলে প্র্যাকটিস করতে পারি এবং ব্যক্তি স্বার্থ এবং দলীয় সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে
আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। ধানের শেষে ভোট দিছে বলে কোনো সাধারণ মানুষকে যেন ধর্ষণ না করে, হত্যা না করে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতোমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী দুজন রাজনীতির কথা বলছিলেন এবং দুজনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত। যে মুক্তিযুদ্ধের একটি প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, অন্যান্য আকাঙ্ক্ষাও ছিল, সেগুলোর কথাও এখানে উচ্চারিত হয়েছে। কিন্তু 47 বছরও আসলে বাংলাদেশ কতটা গণতান্ত্রিক হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব কতটা গণতন্ত্র মনা হয়েছে, সেটি নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং এখানে শেখ শহীদুল ইসলাম বলছিলেন যে সাধারণ মানুষ এর কোনো দোষ নেই, সাধারণ মানুষের কোনো দোষ নেই, কাজেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে জনগণের কল্যাণে রাজনীতিটা করতে হবে। জনগণের কল্যাণে রাজনীতিটা শুধুমাত্র কল্যাণ পার্টির জন্য, অর্থাৎ জেনারেল ইব্রাহিমের কল্যাণ পার্টির জন্যই বলা না, সকল রাজনৈতিক দলের সেটি করা উচিত এবং করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এটিও আলোচনার মধ্যে এসে যে আমাদের রাজনীতিবিদদের মুখের কথা আর চিন্তার মধ্যে এবং কাজের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। যদিও একজন বিশ্বখ্যাত মনোবিজ্ঞানীর ভাষায় এই ধরনের প্রবণতা যেসব ব্যক্তির মধ্যে থাকে তারা মানসিকভাবে অসুস্থ, আমি আমাদের রাজনৈতিক নেতাদের সে জায়গায় ফেলতে চাই না, কোনো নেতাকেই সে জায়গায় ফেলতে চাই না, কিন্তু এটি হওয়া উচিত নয়, নৈতিকভাবেও ঠিক নয়, কোনো বিবেচনা থেকেই ঠিক নয়। কাজে এখান থেকেও বেরিয়ে আসতে হবে। রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের গুরুত্ব দেবার কথা বলেছেন আমার অতিথিরা। শুধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেই নয়, রাজনৈতিক দল গড়বার ক্ষেত্রে, রাজনৈতিক দলে যখন নেতৃত্ব তারা দিচ্ছেন, জনগণের সঙ্গেও তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে, অর্থাৎ জনসম্পৃক্ত রাজনীতি করতে হবে। উন্নয়নের কথা বলি, গণতন্ত্র বলি, যাই বলি না কেন, সেগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ত থাকতে হবে। এই যে উন্নয়ন বনাম গণতন্ত্র যে বিতর্ক, সেটিতে জেনারেল ইব্রাহিমও উদাহরণ টেনেছেন, শেখ শহীদুল ইসলাম স্পষ্ট করেই বলেছেন যে উন্নয়নও হতে হবে, গণতন্ত্র হতে হবে। উদাহরণ হিসেবে তিনি আইয়ুব খানের শাসনামলকে স্মরণ করেছেন। এবং সব মিলিয়ে যেটি শেষ কথা ওনারা বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে দুর্নীতি, সুশাসন, জবাবদিহিতা এগুলো নিশ্চিত করতেই হবে। সেই সঙ্গে দেশে এখন একটা বিভক্তি আছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কাজে এই বিভক্তিটা দূর করতে হবে, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সেটি করতে হবে যে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছতে চায়, যে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছবার কথা বলছেন, যে লক্ষ্যে পৌঁছবার কথা তার প্রতিপক্ষরা বলছেন, সেই লক্ষ্যে পৌঁছতে হলে কিন্তু এই বিভক্তি দূর করা ছাড়া উপায় নেই। এই বিভক্তি দূর করা মানে এই নয় যে সকল রাজনৈতিক দলই, ছোট ছোট দলই বড় দলের সঙ্গে এক হতে চাচ্ছে না, আবার বড় দুই প্রতিপক্ষ এক হয়ে যাবেন সে কথা কিন্তু কেউ বোঝাচ্ছেন না। মোটা দাগে দেশের ঐক্যের প্রশ্নে, উন্নতির প্রশ্নে, অর্জনের প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে, আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্নে একটা মোটা দাগে ঐক্যমত্য থাকতে হবে, সেটির কথা বলা হয়েছে। আমরা আশা করব যে ভুল ত্রুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতেও ভুল ত্রুটি থাকে এবং তার মধ্য দিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। কাজে এই ভুল ত্রুটিগুলো শুধরে আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তারা তাদের স্বপ্ন, যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে, সেটি পূরণ করবার কাজে ভূমিকা রাখবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।